24-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের নির্বাচন যা বিশ্বে জেনজি ড্রিভেন প্রথম নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে। বহু বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখলো বাংলাদেশ, আর এসবই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সৌন্দর্য। আর সেই নির্বাচনের ফলাফল গণনা চলছে এবং এর মধ্যে সবশেষ যে খবর, বিএনপি সমর্থিত জোট 212টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জামাত সমর্থিত জোট পেয়েছে 70টি আসন, অন্যান্য দল পেয়েছে 6টি আসন। গণভোটে 20 লাখ হ্যাঁয়ের পক্ষে এবং 8 লাখের উপর নায়ের পক্ষে। এই হচ্ছে সংসদ নির্বাচনের সবশেষ ফলাফল। আর এই সব কিছু নিয়ে এবং ফলাফলের বিশ্লেষণ নিয়ে আমি ফয়সাল তিতুমির আছি আপনাদের সঙ্গে। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এবং একই সঙ্গে স্বাগত জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমাদের সঙ্গে আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নি সহ আন্তর্জাতিক বিশ্ব সম্পাদক বিএনপি, সৈয়দ আব্দুল আজিজ শিক্ষাবিদ এবং আসিফ শাহান অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা মোটামুটি গত 2 ঘন্টা ধরে আসলে কথা বলছি, অনেক বিষয় নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু যে বিষয়টা বোধহয় আমার আসলে শুরুতে একটু জানার দরকার ছিল, প্রশ্নটা করা দরকার ছিল, এখন একটু জানতে চাই অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুন্নি, এই যে জয়ের স্বাদ অনুভূতি, একটা নিশ্চয়ই মানে মিশ্র অনুভূতি কি এটা, যে একটু বলবেন আসলে সেটাই? আসলে হয়েছে কি, আমরা তো গত 17 বছরের বেশি সময় মনে হতো কি আমার নিজেকে, মানে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলছি, যে আমি বোধহয় এই দেশটার একজন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কারণ কি, সব কিছুতে আমাদের বিরুদ্ধে আপনি জানেন যে লক্ষাধিক মামলা, আমাদের বিরুদ্ধে এই কোনো কথা বললেই মামলা হয়ে যেত, আদালত অবমাননা আমাদের বিরুদ্ধে যখন গুম হয়েছে আমরা বলা হয়েছে মিথ্যা কথা বলছে। আমরা যখন বলেছি যে এই খুন করছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এরপরে যখন আমাদের এই দীর্ঘ যে 20 বছরের যাত্রাটা দেখছেন, 2006 আমি যেটা প্রথমেই বলেছি, তো আজকে 2026-এ এসে যখন একটু একটু বোঝা শুরু করলাম যে না, আমরা ইনশাল্লাহ জিততে যাচ্ছি, তখন আমার কাছে যেমন অসম্ভব আনন্দ, পাশাপাশি অসম্ভব বেদনাও আছে যে এই যে একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন, এটা আজকে আমাদের দেশনেত্রী যদি থাকতেন, উনি যদি আজকে দেখতেন, এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের হতো। নিশ্চয়ই নিশ্চয়ই, বাট তাকে তো আপনারা নিশ্চয়ই মনে রাখবেন, সবসময় থাকবে আপনাদের প্রেরণা হিসেবে। আপনাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, লেটস সে এখন ধরুন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাই ধরুন, আমরা জানি যে যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা অপরাধে যুক্ত, অবশ্যই তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে, করা হবে, কিন্তু শুধু আওয়ামী লীগ করার অপরাধে না না না। আমি দেখেন, আমাদের চেয়ারম্যান সাহেব সঠিকভাবে কিন্তু বলেছেন, আপনি বোধহয় দেখেছেন একটা ইন্টারভিউতে, উনি রিসেন্টলি বলেছেন যে আওয়ামী লীগের শেখ হাসিনা, ওনার যে ছেলে মেয়ে ওনারা আছেন, তারা যদি রাজনীতিতে আসতে চান, এটা তারা বাংলাদেশের মানুষ যদি তাদেরকে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, তাহলে এটা তারা তো করতে পারে। কাজেই কেবল আওয়ামী লীগ করেছে বলেই সে দোষী না, এটা আমরা মনে করি না। সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ, সুনির্দিষ্ট কোনো অপরাধ যেটা যদি যাদের বিরুদ্ধে আছে থেকে থাকে, তাহলে বিচারের কথা যেটা আপনি বলেছেন, আমরাও বলেছি বিচারটা হবে। কারণ কি, বিচার এটা খুব জরুরি। কারণ একটা বিচারহীনতার সংস্কৃতি যেহেতু আওয়ামী লীগ কায়েম করেছিল, এখন আওয়ামী লীগ করলেই সব জায়েজ। আওয়ামী লীগ করলে আপনি খুন করেন, অসুবিধা নাই। আওয়ামী লীগ করলে আপনি দখল করেন আরেকজনের জায়গা, অসুবিধা নাই। হ্যাঁ, আওয়ামী লীগ করলে মনে করেন আপনার 7 খুন মাপ, ওই জায়গার থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ, আপনারা দেখবেন। সেটা বিএনপির ক্ষেত্রে অবশ্যই হবে না এরকম প্রত্যাশা আমরা করছি। এক্স্যাক্টলি তাই। আমরা বলেছি বিচার ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমি তো বিচার অঙ্গনের মানুষ সারা জীবন, বিচার সংস্কার এগুলো চলতে থাকবে। এই প্রসঙ্গে আছে ভালো কথা, হ্যাঁ, আপনাকে এই প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক। এই যে বিচারের ক্ষেত্রে তাহলে ধরুন দাবি করানো যে এই সময়ের মধ্যে এখনই হতে হবে বিচার, এইটাকে আসলে আপনারা কিভাবে দেখেন? ন্যায় বিচার বলি না তো, সেটাকে আমরা হয় কি, আমরা বলি কি, আইনের দুটো মানে সেন্টেন্স আছে, বলে যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড। কবর দিয়ে দিলেন, তাড়াহুড়া করা যাবে না বিচার। আবার জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। দ্যাটস রাইট। এটা হচ্ছে বিচারের মূল কথা। মানে কি, যে তাড়াহুড়াও করা যাবে না, আবার খুব বেশি দিলেও করা যাবে না। তার মানে কি, যেই বিচারে যতটুকু সময় প্রয়োজন আপনাকে সেটুকু দিতে হবে, এবং প্রত্যেকটা মানুষের মনে ওই স্যাটিসফ্যাকশনটা আমাদের আসতে হবে যে আমরা শুধু বিচার করছি হবে না, আপনাদের সবাইকে বলতে হবে
ও না ন্যায় বিচার হচ্ছে, মানে উইদাউট বায়াস, কোনো রকম প্রভাব, কোনো রকম প্রতিপত্তি, কোনো কিছুর বাইরে ন্যায় বিচার, এটা না মানুষ বোঝে, এটা মানুষ জানে। যেই কারণে আওয়ামী লীগের সময় রাত 9টা পর্যন্ত ট্রাইব্যুনাল বসিয়ে, কিংবা আমাদের দেশনেত্রীকে বকশিবাজারে, যেটা কোনো আদালত কোনোদিনই না, সেখানে হঠাৎ একটা আদালত বসিয়ে দিল। তবে এই যে আমরা আওয়ামী লীগ এবং বিচার প্রসঙ্গের কথা বলছি, আমার মনে হয় এই প্রসঙ্গে এনসিপির অবস্থানটা আরেকটু স্পষ্ট বা আরেকটু ভিন্ন হবে। মনিরা শারমিন, একটু আপনার কাছে যেতে চাই। এই বিষয়গুলো তো আলোচনায় আসবেই, আপনাদেরকেও নিশ্চয়ই এটাগুলো ব্যাখ্যা দিতে হবে, নিজেদের অবস্থান জানাতে হবে, একটু বলবেন। আচ্ছা, আমি কি আগে কিছু বিষয় অ্যাড্রেস করতে পারি? না না, নিশ্চয়ই পারেন। আচ্ছা, আমার মনে হয় যে শরীফুল ভাইয়ের কিছু বিষয় আমি অ্যাড্রেস করি। ওনার তো দেখলাম যে তরুণ রাজনীতিবিদদের ব্যাপারে অনেক অভিযোগ। এই জায়গা থেকে আমি একটু বলি, সেটা হচ্ছে যে দেখেন, এই যে সাইবার বুলিংয়ের কথা উনি আনলেন, আমি কিন্তু কোনো একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীর পক্ষ থেকে কিন্তু সাইবার বুলিংয়ের শিকার হই না। আমি কিন্তু আমি হয়েছি, হ্যাঁ, গতকাল রাত পর্যন্ত আমি হয়েছি। আপনি হতে পারেন, কিন্তু আমার জায়গাটা আমি আমরা বলি, বহু মানুষ সেটা হয়েছি। হচ্ছে যে আমি যখন দেখা যায় যে যখন আমার একটি বক্তব্য কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে যায়, ধরেন এটা জামাতের পক্ষে গেল, তখন দেখা যায় যে বিএনপির যারা, তারা আমাকে গালিগালাজ করে। আবার যখন কোনো একটি কথা, আমার মন্তব্য সেটি বিএনপির পক্ষে গেল, সেটা হচ্ছে তখন জামাতের যারা আসলে জামাত শিবিরের যারা বট বাহিনী, তারা আমাকে গালিগালাজ করে। সুতরাং এই যেটা আমি দুই পক্ষ থেকেই পাই। এবং তরুণ ভোটাররা শুধু কি আসলে এনসিপিকে সমর্থন করে? দেখেন, তরুণ ভোটাররা আপনারা কিভাবে বুঝলেন যে যেই 4 কোটি ভোটার, আপনারা কি কোন স্যাম্পলিং এর মাধ্যমে আপনারা জানলেন যে তারা আসলে সবাই আপনাদের বিএনপিকে আসলে ভোট দিয়েছে? দেখেন, তরুণ ভোটাররা, অন্তত আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা চাঁদাবাজির পক্ষে না, তারা দখলদারিত্বের পক্ষে না। এবং আরেকটা ব্যাপার দেখেন, এই দখলদারিত্বের রাজনীতি কিন্তু আমরা এই নির্বাচনকালীন সময়েও দেখেছি। আপনারা দেখেন, এই যে আমরা মিডিয়াতে বসে আছি, এই মিডিয়া দখলদারিত্বও কিন্তু আমরা দেখেছি। আমরা দেখেছি যে এই প্রচারণার মাধ্যমে আমরা দেখেছি একটা অভিনব প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের মিডিয়াগুলো একটি নির্দিষ্ট দলের প্রচারণা করেছে। কিভাবে? আমরা দেখলাম কিছুক্ষণ পরপরই ভোট দিবেন কিসে, ধানের শীষে একটা সুন্দর একটা মানে মিউজিক চলে আসে, মানে নিউজের মধ্যে বলেন বা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে বলেন, এগুলো সব মিডিয়াগুলো কিভাবে করে আসলে একটি দলের সিকোফ্যান্সি করেছে সেটা আমরা জানি। এবং দেখেন, খুব মজার ব্যাপার, গত রাতের ঘটনা, মানে এই রাতেরই ঘটনা, সেটা হচ্ছে তখন বোধহয় 11টা বাজে, যুগান্তর অলরেডি আজকে প্রিন্টে তারা নিউজ করে ফেলেছে যে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। সুতরাং তখনও কিন্তু আমরা পুরোপুরি ফলাফলটা পাইনি। সুতরাং এই যে একটা সিকোফেন্সি, মানে শোনেন, আসলে সরকারি দল যারা হয় তারা কিন্তু আসলে একটা মনস্টার হয়ে ওঠার আগে যেটা হয় সেটা হচ্ছে তার আশেপাশের যতগুলো এলিমেন্ট, তারা কিন্তু তাকে এক ধরনের তোষণের মধ্যে ফেলে। এবং সেটার জন্য যেটা হয় যে না, তার আগামীকালকে যারা আসলে ক্ষমতায় আসছে তাকে আমার আজকে থেকেই তাকে তোষণ করতে হবে, না হলে আমি আসলে কালকে কোথায় যাব, এই একটা ব্যাপার আছে। এবং এখানে দেখেন, এই যে একটা ভাই বললেন যে এক ধরনের নেতিবাচকতা, একটা দোষারোপের রাজনীতি, এখানে তো আমরা আসলে অনেক সিনিয়র রাজনীতিবিদ, বর্ষীয়ান রাজনীতিবিদদের পক্ষ থেকে যে ধরনের দায়িত্বশীল আচরণ চেয়েছিলাম, সেটাও কিন্তু আমরা পাইনি। সেখানে আমরা নানানজন তো আসলে নানান কিছু বলে ভাসিয়ে দেওয়ার কথাও বলেছে আমাদের। সুতরাং এই জিনিসগুলো আমরা নিশ্চয়ই ভুলবো না। যাই হোক, এখন হচ্ছে আমরা তবে আমি একটা কথা খুব বলতে চাই যে আমি খুব আশা করি যে বিএনপি যেই মজলুম দলকে আমরা অন্তত গত 17 বছর দেখেছি, তারা যেন কোনোভাবে জালিম না হয়ে ওঠে। এবং দেখেন, আমার খুব খারাপ লাগতো, আমি যখন আসলে আমি স্কুল কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, যখন আসলে বিএনপির এই ঈদের পরের আন্দোলনটা নিয়ে মানুষ মকারি করতো, আমার খালি মনে হতো যে এই ঈদের পরের আন্দোলনটা তো তারা করতে চাইছে, এবং যারা এটা নিয়ে সমালোচনা করছে তারা তো ফেসবুকে সমালোচনা করছে, তারা তো মাঠে নামছে না। সুতরাং এই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তাদের যে প্রচেষ্টা, তাদের যে নেতাকর্মীর যে ত্যাগ, তাদের যে জুলুম নির্যাতনের শিকার হওয়া, সেটাকে আমরা রেসপেক্ট করি। কিন্তু আমরা চাই যে এই কালকে থেকে, এই নতুন সকাল থেকে যাতে এই মজলুম দলটি জালিম না হয়ে ওঠে। এবং আওয়ামী লীগের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবসময় আওয়ামী লীগের ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে অফকোর্স আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলেছি, বাট আমরা এই বিষয়েও স্পষ্টভাবে বলতে চাই যে there will be no reconciliation before justice.
একটা দলের আসলে দলগতভাবে এটির বিচার হতে হবে। বাংলাদেশে যে হত্যাটি হয়েছে এবং যে 1400 মানুষের জীবন গেছে এবং 30,000 মানুষ এর অঙ্গহানি হয়েছে, সেই জায়গা থেকে আমরা এটা কোনোভাবেই বলতে পারি না যে আমরা আসলে তাদের মাফ করে দিলাম বা তাদের আসলে কোনো ধরনের অনুশোচনা ছাড়াই আসলে তাদের মাফ করে দিলাম। দেখেন, যারা আসলে আওয়ামী লীগের সমর্থক, যারা আসলে সরাসরি কোনো হত্যা এবং কোনো যে জুলুমের সাথে জড়িত না, তাদের তো অবশ্যই তারা স্বাভাবিক জায়গা থেকে তারা নিরাপত্তা পাবে এবং তাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা আসলে নিরাপত্তা পাবে। সেখানে আসলে তাদের উপরে জুলুম হোক, এটাও আমরা চাই না। তবে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে হাদি সবসময় বলতো, সেটা হচ্ছে যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। এই ইনসাফটা নিশ্চিত করা, সেটা আসলে যেই সরকারই আসুক বা যেই দলই আসলে ক্ষমতায় আসুক, তাদের কিন্তু এটা দায়িত্ব। সুতরাং সেই জায়গা থেকে শত্রুর সাথেও ইনসাফ করতে হবে এবং এই বিচারের মধ্যে দিয়ে কিন্তু একটা রিকনসিলিয়েশন প্রসেস। নিশ্চয়ই এটা আমার মনে হয় যে অনেকেরই বা বেশিরভাগ মানুষেরই আসলে সেটাই চায়। অনেকগুলো পয়েন্ট এনেছেন, মনে রাখবেন শরীফুজ্জামান নিশ্চয়ই এগুলো জবাব দিবেন, অ্যাডভোকেট ফাহিম নাসির মনিও বলবেন। তবে তার আগে আসিফ শাহান, আপনার কাছে আবারও যাচ্ছি। একটু আমরা যদি নতুন বাংলাদেশের এবার সামনের চ্যালেঞ্জের দিকে তাকাই, সামনে যেটি বলা হচ্ছে যে রমজান আসছে, বাংলাদেশ জানি রমজান আসলেই আমাদের বাজার ব্যবস্থাপনা নিয়ে একটা আলোচনা শুরু হয়। এরপর বাজেটও কিন্তু খুব বেশি দূরে যে সেটা বলা যাবে না। কিন্তু আমি যদি একটু পেছনে তাকাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট ঠিক নির্বাচনের দুদিন আগে বা লাস্ট উইকে যে চুক্তিটি করেছে, যেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে এবং সবকিছু মিলে যদি আমরা এখন সারা বিশ্বের দিকে তাকাই, একটা পোলারাইজড ওয়ার্ল্ড, বিভিন্ন জায়গায় যুদ্ধাবস্থা, যুক্তরাষ্ট্র একদিকে চাপ আছে, শুল্ক নীতি, এই সমস্ত বিষয় কি আসলে বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সামনে? দেখুন, এই সব কিছু একটা পরিস্থিতি তৈরি করে, যে পরিস্থিতিটা একটা সরকারকে সামলাতে হবে। আপনি এই সব কিছুর একটা ইম্প্যাক্ট পড়ে, সেই ইম্প্যাক্টটা দেশের মানুষের উপরে পড়ে, সেই ইম্প্যাক্টটা দেশের অর্থনীতির উপরে পড়ে। এবং মানে যেটা হবে যে, যেহেতু বিএনপি এখন ক্ষমতা আসছে, মনে হচ্ছে বিএনপি একটা বড় ধরনের বিষয় তাকে ফেস করতে হবে, যেটাকে আমরা বলেছি প্যারাডক্স অফ এক্সপেকটেশনস। প্যারাডক্স অফ এক্সপেকটেশনটা কি, যে যেহেতু আপনি এরকম একটা বিশাল ম্যান্ডেট নিয়ে আসেন, যে প্যারাডক্স অফ এক্সপেকটেশনটা ডক্টর ইউনুসকেও ফেস করতে হয়েছে, যে আপনি মানে এখন আপনি যদি আর কিছুদিনের মধ্যে মানুষের মধ্যে একটা জরিপ চালান, তাহলে দেখবেন যে বিএনপির অ্যাপ্রুভাল রেট থাকবে সিগনিফিকেন্টলি হাই। কারণ মানুষজন অনেক কিছু এক্সপেক্ট করছে, অনেক কিছু ইসে করছে। বিপদটা হচ্ছে কি, যে এই এক্সপেকটেশনটা যে করছে, এক্সপেকটেশনটা যখন মিট করতে না পারা যায়, তখন কিন্তু আবার এই অ্যাপ্রুভাল রেটটা খুব দ্রুত নামতে থাকে। ডক্টর ইউনুসের ক্ষেত্রে আমার মনে আছে যে আগস্টের শেষ সপ্তাহে একটা জরিপ করা হয়েছিল, সেখানে ওনার অ্যাপ্রুভাল রেট প্রায় 70%-এর উপরে ছিল। 3 মাস পরে সেটা 40%-এ নেমে আসছে, মানে জাস্ট টু 3 মান্থস। যে কারণে আমি এই কথাগুলো বলছি, যে এই চ্যালেঞ্জগুলো যখন বিএনপি ফেস করবে, এবং এই চ্যালেঞ্জগুলো তো রিয়েল, এগুলো তো হচ্ছে গিয়ে এমন না যে হঠাৎ করে, এইগুলো তো আছে। ইস্যুতেই বলেন, তারপরে যে ট্যাক্সের ইস্যুই বলেন, এর সাথে সাথে বিএনপির নিজস্ব কিছু নির্বাচনী প্রতিশ্রুতিও আছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গেলেও এখন যেইটা শুধু বিএনপি না, যে কোনো রাজনৈতিক দলের জন্য যেটা একটা প্রধান বিষয়, আপনি কোনো কিছুই ডিল করতে পারবেন না যদি না হচ্ছে গিয়ে আপনার একটা উপযুক্ত বা সেটার জন্য মানে ক্যাপাবল একটা আমলাতন্ত্র থাকে। আপনার অনেক প্ল্যান থাকতে পারে, আপনার অনেক ভিশন থাকতে পারে, আপনি ম্যানিফেস্টো বানিয়ে নিয়ে আসছেন, কিন্তু সেটাকে এক্স্যাক্টলি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, সেটার জন্য সেটা ডিজাইনটা কিরকম হবে, এইটা ডিপেন্ড করবে হচ্ছে আমলাতন্ত্রের উপর। এবং জনাব আসিফ শাহান, এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু প্রায়শই বলেছেন যে তাদেরকে সহযোগিতা করছে না আমলারা। এটা ইন্টারিম গভর্নমেন্ট এটা বলছে, আমার কাছে খুব হাস্যকর শোনায়। কারণ আপনি 17 মাস বা 18 মাস ক্ষমতায় ছিলেন, আপনি কিছুই করতে পারেননি, অ্যান্ড দেন ইউ আর মানে তাহলে আপনার এই বিষয়ের, এবং আরো মজার ব্যাপার হচ্ছে, এটা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কে ছিলেন? জনপ্রশাসনের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা কে ছিলেন? প্রধান উপদেষ্টা নিজেই ছিলেন। আচ্ছা। সো মানে তাহলে হচ্ছে গিয়ে উনি বলছেন যে উনি এটাকে সামলাতে পারেননি। সো মানে এগেইন এইখানে মানে যাই হোক, এখন শেষ সময়, তো আই ডোন্ট নো, বাট যেটা হয়েছে, যেটা ইম্পর্টেন্ট, আওয়ামী লীগ সরকার একটা বড় ধরনের সর্বনাশ যেটা করে গেছে ব্যুরোক্রেসি, যে ব্যুরোক্রেসির একটা পর্যায় পর্যন্ত ব্যুরোক্রেসির পলিটিসাইজেশন হয়েছে, রাজনীতিকরণ হয়েছে। আবার আপনি যখন শেষের দিকে তাকাবেন, তখন দেখবেন যে আওয়ামী লীগ সরকার তার, যেহেতু সে একটা অথরিটেরিয়ান একটা ইসের দিকে চলে যাচ্ছে, সে হচ্ছে তার রাজনৈতিক দলের চাইতে ব্যুরোক্রেসির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। 2018 নির্বাচনী বলেন বা যাই বলেন, দেখা গেছে ধরুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমলাদের একটা উত্তেজনা তো ছিলই। এবং মানে যেটা হয়েছে, যে যত বেশি আপনি আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়েছেন, তত বেশি আমলাতন্ত্র পাওয়ারফুল হয়েছে, তত বেশি আমলাতন্ত্র শক্তিশালী হয়েছে। সেই আমলাতন্ত্র 2026-এর আগস্টের পরে একটু ভালনারেবল পজিশনে ছিল। কিন্তু যেটা বলছি, যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের পরিবর্তন না আনার ফলে
3 থেকে 4 মাসের মধ্যে সেই আমলাতন্ত্র আবারও প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে। Yeah. এতটাই শক্তিশালী হয়ে গেছে যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মতো একটা অর্গানাইজেশন খুব ইজিলি তখনকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশনের যিনি চেয়ার ছিলেন তাকে ওপেনলি গালাগালি করতে পেরেছেন, ওনার এগেনস্টে কোনো কিছু করা হয়নি। শুধু তাই না, আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা বিএনপির জন্য, বাংলাদেশের হিস্ট্রিতে এই প্রথম আমরা দেখলাম যে ব্যুরোক্রেসি, জামাতের ব্যুরোক্রেসি এবং বিএনপির ব্যুরোক্রেসি এইভাবে ভাগ হয়ে গেছে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এখন 2টা কমিটি, একটা জামাত সমর্থিত কমিটি, একটা বিএনপি সমর্থিত কমিটি। আপনি বুঝতে পারেন যে এটা কি পরিমাণ ভয়াবহ। আমরা শিক্ষকরা যখন নীল দল সাদা দল হই, এটা বড় ক্ষতির কারণ। জি জি। কিন্তু আমরা ক্ষতিটা করি তো শুধুমাত্র একটা ছোট গণ্ডির ভেতরে, ইউনিভার্সিটি, যদিও ছাত্রছাত্রীদের লাইফ আমরা অনেক সময় হেল্প করে দিই। কিন্তু ব্যুরোক্রেসি যখন এরকম দলীয়ভাবে বিভক্ত হয়ে যায়, সেই ব্যুরোক্রেসি তখন তো সে ইন্টেনশনালি একদম সারা দেশে সবখানে চলে যাচ্ছে। সেই ব্যুরোক্রেসি তো ইন্টেনশনালি একটা সরকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এইটা ডিল করা আমার ধারণা বিএনপির একটা বড় বড় চ্যালেঞ্জ হবে। challenge হয়ে যাবে। সৈয়দ আব্দুল আজিজ, আমরা আসলে চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছি এবং যেহেতু আপনি শিক্ষা নিয়ে কাজ করেন, পার্টিকুলারলি এই পয়েন্টে আসতে চাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গত 15-20 বছরে কথা হয়েছে যেটা শিক্ষা ব্যবস্থা অনেকেই বলেন যে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের ফলাফল থেকে শুরু করে শিক্ষা পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তন এসেছে, প্রতি বছর নতুন নতুন কারিকুলাম, এবং এই মুহূর্তে আমরা যদি দেখি ডিফারেন্ট কারিকুলাম আমাদের মাদ্রাসা, পলিটেকনিক এবং সাধারণ শিক্ষার ভেতরে অনেকগুলো ভাগ আছে, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, সবগুলোই আলাদা। শিক্ষা বাংলাদেশের, বা এটা আমাদের অবশ্যই বেসিক নিডসের একটা, এবং সেইটা নিয়ে বিএনপিও তাদের প্রতিশ্রুতি দিয়েছে বড়। কিন্তু আপনি নিজে পার্সোনালি আসলে কি মনে করেন কোন জায়গাটায় আমাদের জোর দেওয়া উচিত, নজর দেওয়া উচিত এখন? না, খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন আমার জন্য। আমি এটা সবসময় প্রত্যাশা করি, কিন্তু আমাদের আলোচনাটা বেশিরভাগ চলে যায় রাজনীতি এবং সমসাময়িক প্রসঙ্গে। শিক্ষার, প্রথমে আমি বলি, শিক্ষার ভিতটা বলা হয় যে কোনো একটা দেশের শিক্ষার ভিতকে বলা হয় প্রাথমিক শিক্ষা। আমরা যে জিনিসটা দৃষ্টিতে আনি না আমাদের প্রাথমিক শিক্ষার, আমি একটা রুগ্নতার বলি আপনাকে। প্রাথমিক শিক্ষাটা হচ্ছে শিশুদের মন মানসিকতাটাকে গঠন করা রাষ্ট্র জাতির আলোকে। সেখানে আমার প্রাথমিক শিক্ষা, মূলধারার প্রাথমিক শিক্ষাটাই 13টা কারিকুলামে বিভক্ত। তার মানে 13 ধরনের প্রজন্ম তৈরি করছি, বিভাজন করছি। আমরা শিক্ষার মাধ্যমে কিন্তু জাতিকে বিভাজিত করছি। এমনকি অনানুষ্ঠানিক শিক্ষাটার নামে কিন্তু আমরা এটাকে অলমোস্ট মানে এনজিওদের হাতে কিছুটা অংশ ছেড়ে দিয়েছি। আমাদের বিরাট একটা শিক্ষার্থীর অংশ কিন্তু কওমি মাদ্রাসা, যার হিসাব জানি না, একটা পরিসংখ্যানে জানা যায় প্রায় 80 লক্ষ শিক্ষার্থী হলো কওমি ধারায়, কিন্তু স্বীকৃতি পেতে আসলে অনেক লড়াই এবং এই শিক্ষাটা, এই শিশুরা এরা যে দেশের নাগরিক, এটাও আমরা এখনো স্বীকার করি না। আমাদের বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো, যেটার মাধ্যমে সকল শিক্ষাটাকে একটা কাঠামোর মধ্যে আনা হয়েছে, এটা আমরা জানিও না যে এটা কিন্তু শিক্ষার নাম দেওয়া হয়েছে ইনক্লুসিভ, কিন্তু বৃহৎ এই অংশগুলো কিন্তু কওমি মাদ্রাসা, এগুলো কিন্তু বিএনকিএফ এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। মানে এরপরে আপনাকে আর একটা রুগ্নতার কথা বলি। আমরা এসএসসি পরীক্ষার সময় খুব উল্লাস করি, মিষ্টির দোকান ফাঁকা করি, কি জন্য? আমাদের A+ কত পেয়েছে। কিন্তু আমরা জানি কোহর্ট শিক্ষার যে সাইকেল, 10 ইয়ার সাইকেল, তার প্রোগ্রেশন রেট কত? আমরা একটা পরিসংখ্যান করে দেখিয়েছি সরকারকে, আমাদের প্রোগ্রেশন রেট হচ্ছে অনলি 18%, 82% হচ্ছে নেট ড্রপ আউট রেট। আমরা দেখাই একরকম, কীরকম তার বলি, 4.3 মিলিয়ন স্টার্টেড দেয়ার এডুকেশন ইন লেভেল 1, যখন চলে গেল 43 লক্ষ দিয়ে যাত্রাটা শুরু হলো, রেসটা। কিন্তু যখন এটা শেষে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো 2008 সালে 5,70,72,000-এর মতো। আমরা প্রোগ্রেশন রেট, এডুকেশনের যেগুলো মেজারিং ইন্ডিকেটরগুলো, এই প্রোগ্রেশন রেটে দেখিয়েছিলাম যে আমাদের নেট প্রোগ্রেশন রেট হচ্ছে 18% অনলি। কিন্তু আমরা পাস ফেলের নামক একটা পরিসংখ্যানগত বিভ্রান্তি তৈরি করেছি। এই যে ভয়াবহ অবস্থা, এরপরে আপনি আসেন কর্মমুখী শিক্ষার কথা সবাই আমরা বলি, কিন্তু জানেন যে কর্মমুখী শিক্ষাটা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত। একটা পরিসংখ্যান দিই, আমাদের এজ গ্রুপের সাথে 15 থেকে 24 বছরের এজ গ্রুপের সাথে যে কোনো উন্নত দেশের কারিগরি বৃত্তিমূলক এবং কর্মমুখী শিক্ষার হার কিন্তু ন্যূনতম 50% হওয়া দরকার। আমাদের বাংলাদেশে এখন আছে এই এজ গ্রুপের এগেনস্টে 5.04%, 5% অনলি, যেখানে সকল উন্নত এবং উন্নয়নশীল দেশগুলো, দ্রুত উন্নয়নশীল দেশগুলোর এই হারটা 50%-এর উপরে সবাই। সুতরাং এই যে অবস্থাটা, এটিকে কিন্তু বিচ্ছিন্ন নয়। আমরা বলি যে শিক্ষার কোনো বিচ্ছিন্ন মেরামত দিয়ে কাজ হবে না, এটার একটা আমূল সংস্কার প্রয়োজন, একটা মেজর ওভারহলিং দরকার।
তো আপনি যে জায়গাটায় বলছেন নতুন বাংলাদেশে আমার প্রত্যাশা থাকবে, আরেকটি ব্যর্থতার কথা বলেই আমি বলছি আমার প্রত্যাশাটা নতুন বাংলাদেশের। শিক্ষা সংস্কারের নামে স্বাধীনতা উত্তর বাংলাদেশে 8টি শিক্ষা সংস্কার কমিটি কমিশন গঠন হয়েছে। এই কমিটি আর কমিশন গঠনের সাকসেসটা কি জানেন? সাকসেস একটাই, অনেক বড় বিজ্ঞ শিক্ষাবিদদের নিয়ে বড় বড় ঢাউস সাইজের প্রতিবেদন তৈরি হয়েছে, অনুষ্ঠান হয়েছে, টক শো হয়েছে, মিডিয়ায় প্রচার হয়েছে, এবং ওই রিপোর্টগুলা হস্তান্তর করার মধ্যে আর সফলতা শেষ হয়ে গেছে। হারিয়ে গেছে এটার কোনো রিপোর্টগুলো। অ্যাকশন প্ল্যান তৈরি হয়নি, কোনো মনিটরিং নেই, কোনো সাকসেস রেট নেই, কোনো রিপোর্টিং নেই। এই হচ্ছে আমাদের শিক্ষার। এবং আমরা যত কথাই বলি না কেন, একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর এই শিক্ষার মেরুদণ্ড আবার কিন্তু হচ্ছে শিক্ষক। শিক্ষকের অবস্থা বাংলাদেশের সবচেয়ে দুর্গতি। আমলাতন্ত্রের কথা ভাই যেটা বললেন, আমি বলে দিই দুর্গতির আর একটা অংশ। আপনি দেখবেন গত অর্থবছরের বাজেটে সবচেয়ে বড় বাজেটটা দেওয়া আছে কিন্তু জনপ্রশাসনে, সম্ভবত 1,75,000 কোটি টাকা। এবং আপনি সেটা তাদের জানেন বেতন ভাতাতেই বেশি মাথাভারী অংশ যাবে। প্রশাসনের একটা চেহারা আমি আপনাকে বলি, আপনি দেখবেন আমলাতন্ত্রের উপরে শুধু গত সরকার শুধু প্রত্যেকটা সেক্টরকে কুক্ষিগত করার জন্য ডিএস থেকে শুরু করে উপরের দিকে 2-2.5 গুণ পদায়ন দেওয়া হয়েছে জনতুষ্টিমূলক নীতি গ্রহণের জন্য। কিন্তু নিচের দিকে যত দেখবেন, যেমন শিক্ষকের পদ আমি বলি, কারিগরি শিক্ষায় আপনার দুর্গতির কথা বললাম, আর একটা দুর্গতি বলি। একটা সময় কারিগরি শিক্ষার যে অনুমোদিত পদ ছিল তার 82% কাকতালীয়ভাবে মিলে গেছে, 82% ফাঁকা, 18% টিচার নিয়ে কাজ হয়। আপনি দেখবেন কিছুদিন পর পর রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে এসে বসে আন্দোলন করছে। তাদের 10 বছর 15 বছর বেতনের দাবিতে তাদেরকে জল কামান প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। যে দেশের শিক্ষকদের এই অবস্থা, আপনি যত কথা বলেন এই দেশকে আপনি উন্নয়নে নিতে পারবেন না। আমরা প্রত্যাশা রাখবো যে, আমি শেষ যে জায়গাটায় আপনার এই প্রসঙ্গে আসতে চাই, নতুন বাংলাদেশের প্রত্যাশা থাকবে সকল, যেমন এসডিজির 17টা গোল, তাই না? তার মধ্যে কিন্তু গোল নাম্বার 4টাকে বলা হয়েছে এটা সকল গোলের কিন্তু মূল নিয়ামক, যেটা শিক্ষা। আমার প্রত্যাশা থাকবে এ দেশে কার্যকর কোনো তথাকথিত শিক্ষা কমিশন আমি চাই না। আমি চাই একটা শিক্ষা কমিশন, এবং ওই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটা কর্মপরিকল্পনা, স্থায়ী কর্মপরিকল্পনা এটা গ্রহণ করা, এবং তার নিয়মিত মনিটরিং এবং তার প্রোগ্রেস নিশ্চিত এই করা। প্রসঙ্গে একটু এবং শরীফুজ্জামান শরীফ ভাইয়ের কাছেও জানতে চাইবো। এটাই হচ্ছে আমার আপনারাও শিক্ষা কমিশন নিয়ে আন্দোলন করেছিলেন একটা ছাত্র ইউনিয়ন, এবং একই সাথে আমার মনে হয় যে এইটাতে সবচেয়ে বেশি গুরুত্ব, যেরকম আপনিও বললেন যে আমাদের আসলে সব গোলের মূল গোল হওয়া উচিত এবং এটাতে আসলে গুরুত্ব দেওয়া উচিত বাড়তিভাবে। ধন্যবাদ। স্যারের সাথে এই জায়গাগুলোতে আমি একেবারেই সম্পূর্ণ একমত যে আমাদের দেশে শিক্ষা নিয়ে যত আলোচনা হয় গুরুত্ব পায় তার থেকে অনেক কম। আমাদের শিক্ষা ক্ষেত্রে বাজেট যেটা যদি দেখেন, শিক্ষকদের সাথে আচরণ যদি দেখেন, প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রের যে ধরনের গুরুত্বটা দেওয়া দরকার সেটাই গুরুত্বটা দেওয়া হয় না। এবং এই যে গণঅভ্যুত্থানটা হলো, এটি তৈরি হয়েছিল শিক্ষার্থীদের উপরে ভর করে, কিন্তু গত 1.5 বছরে আমরা গণমাধ্যম সংস্কারের কমিশন করেছি, স্থানীয় সরকার সংস্কারের কমিশন করেছি। শিক্ষা নিয়ে কোনো ধরনের ভাবনা কি দেখেছেন? আমাদের যিনি এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, আমাদের সম্মানিত, শ্রদ্ধা করি আমরা, কিন্তু সমালোচনাও তো আছে। সারা পৃথিবীতে তিনি যত বক্তৃতা করেন সব থেকে বেশি অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট, অথচ আমাদের এখানে শিক্ষার্থীদের সাথে উনি কখনো বসেছেন বা তাদের কিছু বলেছেন এটা কি আমরা দেখিনি। আপনি দেখবেন প্রতিদিন কোথাও না কোথাও যে বিক্ষোভ হচ্ছে, এই যে 5 না 4 কলেজের 7 কলেজের শিক্ষার্থী নিয়ে, তাদের একটা প্রজ্ঞাপন জারি করার জন্য কতবার তাদেরকে ঢাকা শহর অবরোধ করতে হয়েছে। অথচ আমরা ওই যে স্টারলিংকের ভাইস চেয়ারম্যান যখন বাংলাদেশে আসেন, তার কাজটি ছিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, তাদের সাথে তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে যাওয়ার সময় মিডিয়াকে বলে গেলেন, পৃথিবীর অনেক জায়গায় আমরা কাজ করি, কিন্তু এতটা সহযোগিতা আমরা কোনো সরকারের কাছ থেকে পাই না। আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলতাম যে আমেরিকার কেউ যদি আসে, আমাদের এই সরকার মনে করে আমার জামাই বাড়ির আত্মীয় এসেছে, তার সাথে সেই ধরনের আচরণগুলো করে। আপার কয়েকটা কথা বলেছেন, অবশ্যই
তারা বিকশিত হোক এটা চাই, এবং এটি অনেস্টলি চাই, কোনো আর্টিফিশিয়াল জায়গার থেকে না। কারণ বাংলাদেশে নতুন ধারা তৈরি করা দরকার। আমি যে রাজনীতির সাথে ছিলাম, আমরা বহুদিন চেষ্টা করেছি, কিন্তু আমরা দৃশ্যমান কোনো কিছু করতে পারিনি। তারা গণ-অভ্যুত্থানের ভেতর থেকে পরীক্ষিত শক্তি, তারা ভালো করুক এটি চাই। বিচারের বিষয়ে অবশ্যই বিচার চাই, কারণ এত সংখ্যক মানুষের হত্যাকে আপনি, এটা কোনো মামুলি ব্যাপার না, অবশ্যই বিচার হতে হবে, যারা যুক্ত তাদের বিচার করতে হবে। কিন্তু এর সাথে এটাও বলা দরকার, গাজীপুরে যখন হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হলো, থানায় জিডি হলো, বলা হলো 15 থেকে 20 জন মানুষ এসে হামলা করেছে। গাজীপুর পুলিশ রেড দিয়ে 350 লোককে গ্রেপ্তার করলো, তারা সবাই আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের কর্মী। আপনি আমাদের এখানে গত 1.5 বছরে সরকার অপরাধী বলতে কেবল আওয়ামী লীগকে বুঝিয়েছে। এর বাইরে আপনি দেখেন, প্রথম আলো ডেইলি স্টারে যে হামলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? 3 দিন 4 দিন কয়েকজনকে গ্রেপ্তার করার পর আর থেমে যায়। এবং সরকারের মধ্যে একটা প্রবণতা আছে, মানুষ যাতে ভুলে যায় তার জন্য সে কতগুলো আর্টিফিশিয়াল ইনিশিয়েটিভ সে নেয়। এই কথাটা আমি অনেকবার বলেছি। নুরুর উপরে যখন হামলা হলো, মনে থাকার কথা, সেপ্টেম্বর মাসের 2 তারিখে সরকার একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিল, বলেছিল 15 দিনের মধ্যে তারা রিপোর্ট দিবে। এখন পর্যন্ত সে রিপোর্ট দেয়নি। ডিসি নিয়োগের সময় দুর্নীতি হয়েছিল, এখন পর্যন্ত তার রিপোর্ট দেয়নি। আব্দুল হামিদ যখন বিদেশে যান, তদন্ত কমিটি করেছিল, এখন পর্যন্ত তার রিপোর্ট দেয়নি। অথচ প্রত্যেকটা কমিটির রিপোর্টের সময় বলা হয়েছিল 15 দিন। আমরা সে কথা বলছি না, আমরা বিচারটা চাই। কিভাবে? জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা বন্দুক নিয়ে রাস্তায় নামেনি, কিন্তু তিনি নিরপরাধ নন, কারণ তিনি সরকারটার প্রধান ছিলেন, তাই তো? আসাদুজ্জামান খান কামাল কোথাও বন্দুক নিয়ে নামেনি, কিন্তু তিনি অপরাধী, কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। পুলিশের আইজি যিনি, তিনিও বন্দুক নিয়ে নামেননি, কিন্তু এই যে হত্যাকাণ্ডের রেসপন্সিবিলিটি কি তিনি উপেক্ষা করতে পারেন? পারেন না। অথচ আমরা বিচার করলাম শেখ হাসিনার, বিচার করলাম আসাদুজ্জামান খান কামালের, আর আইজিকে আমরা হুকুমের আসামি করলাম। হুকুমের আসামি করাই যায়। আপনি একটা কনস্টেবলের বিচার করছেন হত্যার জন্য, কিন্তু আইজিকে করছেন হুকুমের আসামি। তার অর্থ হলো আপনি বিচারের ক্ষেত্রে চুজ অ্যান্ড পিক, এই পলিসি নিয়ে আপনি বিচারটা করছেন, এবং এই বিচারটা যদি করেন তাহলে সেটি ন্যায় বিচার হলো না। প্রশ্ন উঠবে, টিউলিপ সিদ্দিকীর নামে মামলা বিচার হয়েছে কিছুদিন আগে, প্লট, জানেন প্লট ঘটনা কি? ঘটনা, তিনি তার খালার উপরে চাপ প্রয়োগ করেছেন তার মাকে প্লট দেওয়ার জন্য। টিউলিপ সিদ্দিকী তার খালার উপরে চাপ প্রয়োগ করেছেন তার মাকে প্লট নিয়ে মামলা হয়েছে। এবং আসলে বেশ কিছু পয়েন্ট এনেছেন যে আমাদের দুর্বলতা তো আছে অনেক কিছুতেই, তবে আমরা চাই আগামীতেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে, সেটা সবাই মিলে, সবাই স্টেক হোল্ডার। আসলে অ্যাডভোকেট ফাহিম নাসির মুন্নী অনেকগুলো নোট নিয়েছেন, অনেক কিছু বলবেন নিশ্চয়ই, কিন্তু আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। এখন ফিরে আপনার কাছে যাব। দেখছেন বাংলাদেশ ইলেকশন, যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকবেন। গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশন দেখছেন আপনাদের সাথে আছে আমি ফয়সাল তুমি আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন 5 জন অতিথি। জানিয়ে দিচ্ছি সবশেষ ভোটের ফলাফল, যেটি আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখন পর্যন্ত বিএনপি সমর্থিত জোট পেয়েছে 212টি আসন, জামাত জোট পেয়েছে 70টি, অন্যান্য দল পেয়েছে 6টি আসন। এছাড়া গণভোটের ফলাফলও যতটুকু এসেছে 20 লাখ হ্যাঁ ভোট, 8 লাখের উপর না ভোট। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। সৈয়দ আব্দুল আজিজ শিক্ষার প্রসঙ্গ এনেছেন, আমলাতন্ত্র নিয়ে কথা বলেছেন আসিফ জাহান, রাজনৈতিক নানান চ্যালেঞ্জের কথা উঠে এসেছে মনিরা শারমিন এবং শরীফুজ্জামান শরীফের কাছ থেকে, এবং সব কিছু মিলেই আসলে প্রত্যাশার একটা চাপ তৈরি হয়েছে বিএনপির উপরে। অ্যাডভোকেট ফাহিম নাসির মুন্নী, সব কিছু বিষয়ে আপনার কাছে জানতে চাইব। জি, আপনারা বোধহয় দেখেছেন যে শিক্ষা নিয়ে আমাদের ইশতেহারে আমরা কথা বলেছি, এবং শিক্ষাকে আমরা অত্যন্ত প্রায়োরিটির একদম প্রথম ভাগে রাখা হয়েছে, যেটা স্বাভাবিকভাবেই সবচাইতে বেশি জরুরি একটা জাতি বিনির্মাণে। যেহেতু গত 15-20 বছরে শিক্ষা খাতটাও আপনার অসম্ভব রকমের অবহেলিত, এবং এখানে অনেক রকম প্রশ্নের উদ্রেক করেছে, তো সব কিছু মিলিয়েই
এখন চ্যালেঞ্জ তো থাকবেই, অন্যান্য আরও বহু বিষয়ই আছে। আর একটা জিনিস বলে নেই যে শরীফ ভাই যেটা বললেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানটের যে হামলা, সেখানে কিন্তু ঠিকই বলেছেন, কারণ সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো সেখানে নাম ধাম ছবি টবি চলে এসছে। তো বিচারের যে বিষয়টা, এটা আসলে না, বিচার এটা এমন একটা জিনিস যে আমরা শুধু বিচার করলেই হবে না, আপনাদেরকেও দেখতে হবে যে আমরা বিচারটা করছি, আপনাদেরকেও জানতে হবে যে বিচারটা হচ্ছে আর সঠিক বিচার। এমন না আমরা বলিনি গণহত্যা, তার এর মতো যে ভয়ঙ্কর নৃশংস যে ঘটনাগুলো ঘটেছে, তো সেই ঘটনা কেবল 36 দিনেই তো 1400 মানুষ মেরে ফেলেছে ছাত্র জনতা, আর তার মধ্যে তো আরও আছেই। তো একটা বিচার যেটা দেখেছেন, এবং তার সাথে আনুষঙ্গিক যে বিচারগুলো সত্য ঘটনার উপর সত্য অনুসন্ধানের পর যেগুলো আছে, বিচারগুলো হবে ইনশাল্লাহ। এটার একটা আমাদের আছে। তবে বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফেরানোটা বোধহয় আরেকটা বড় অত্যন্ত দিক বড় হবে, যে বিচার বিভাগ চ্যালেঞ্জ, কতটা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করছে, সরকারের প্রভাব মুক্ত হয়ে। এটা হয় কি, একটা প্রতিষ্ঠান ধ্বংস করাটা খুব সহজ, কিন্তু একেবারে ধ্বংসস্তূপ থেকে যখন এটাকে রিবিল্ড করব আমরা আস্তে আস্তে ধীরে ধীরে, তখন এমন না যে রাতারাতি আপনারা প্রশ্ন করবেন, আপনারা জানতে চাইবেন, কিন্তু আমরা বিচার বিভাগের ভেতর থেকে আমরাও কিন্তু বুঝবো, আমরাও কিন্তু দেখব যে এটা কি ঠিক ট্র্যাকে আছে কি নেই, এটুকু। তো তারপরে আপনারা নিজেদের অ্যাসেসমেন্ট আপনারা নিজেরাও জানবেন। তবে এই প্রায়োরিটি বিচার এবং নির্বাহী বিভাগ আর হচ্ছে আইনসভা, যেটা পার্লামেন্ট, রাষ্ট্রের যে 3টা অঙ্গ, সাধারণত কি হয় মনে করেন, একটু ভুলভ্রান্তি করেছে দুটো যে অর্গান আছে একটা রাষ্ট্রের, বিচার বিভাগের কাজ কি, ওই যে ইন্টারপ্রেট করা, ঠিক ট্র্যাকে রাখা। হ্যাঁ, কিন্তু কখনো হয় কি, আমরা যে 3টা টার্ম ফ্যাসিবাদের সময় কি দেখেছি, বিচার বিভাগ একদম ফ্যাসিবাদের দিকে নুয়ে পড়েছিল, ওই কারণেই ফ্যাসিবাদটা দীর্ঘায়িত হয়েছিল। বিচার বিভাগ দিয়ে ফ্যাসিবাদ করেছিল কি, সমস্ত রাজনৈতিক ইস্যু, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু থেকে শুরু করে আপনার মহান স্বাধীনতার ঘোষককে থেকে শুরু করে সব বিচার বিভাগে আপনার নিয়ে গেল। তো এটাতে করলে হয় কি, যেই বিষয়গুলো রাজনীতির মাঠে আমরা মীমাংসা করব, সেই বিষয়গুলো আপনি নিয়ে গেলেন আদালতে, আদালত দিয়ে আপনি একটা বিচার বিভাগের সহি করার একটা চেষ্টা, সহি তো দূরের কথা, এটা ব্যাকফায়ার করলো, উল্টো হয়ে গেল। তো যাই হোক, এরকম অনেকগুলো প্রশ্নবিদ্ধ ঘটনা যেগুলো ঘটেছে অতীতে, তার থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের কাজ করাটা, এটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনারাও আমরা সবাই চেষ্টা করব। এটা এমন না যে আমি আপনাদের গণমাধ্যমকে ছাড়া, কিংবা এখানে যে ভাইয়ের একাডেমিক উনি আছেন ওনাকে লাগবে, শরীফ প্রত্যেককে লাগবে, শিক্ষাবিদ আছেন, আমার বোন আছেন, সবাইকে। তবে আমার ছোট বোনের 2-1টা কথা, এনসিপিকে আমরা একটু স্নেহের দৃষ্টিতে দেখি, তারা তো তরুণ, ওই জন্য আমি এই গত 17-18 মাসে আওয়ামী লীগের সাথে 15 বছর মনে করেন আমরা যখন টকশো করি, তো আওয়ামী লীগকে কোনোদিন আমরা স্পেয়ার করি না। জামাত আসেনি গত 15 বছর কোনো টকশোতে, কারণ হচ্ছে তারা ওই তাদের বেশ ধারণ করেছিল, ছদ্মবেশী, গুপ্তবেশী, সুপ্তবেশী। হ্যাঁ, তো এইটা আমরা কিন্তু ভাই করি নাই। আমরা বিএনপির নামেই একদম মারপিট আপনি আমাকে করেছেন, অনেক কিছু আমাদের করেছেন, কিন্তু আমরা থামি নাই। আমরা এই জন্যে ওই জায়গাটায় তাদেরকে আমরা প্রশ্ন করি যে এখন হঠাৎ আপনি ছাত্রলীগের সাথে থেকে, আওয়ামী লীগের সাথে থেকে হালুয়া রুটি খাবেন, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করবেন, ভালো ভালো থাকবেন, পড়বেন, খাবেন, ঘুরবেন ফিরবেন, তারপরে এসে বলবেন হঠাৎ বের হয়ে আমি তো জামাত, আমি তো শিবির। না ভাই, ওইটা আমরা আইডেন্টিটি ক্রাইসিস, ওইটা আমরা পছন্দ করি না। আমার ছোট বোন জামাতকে সে ডিফেন্ড করেছে, হ্যাঁ, কারণ জামাতের সাথে না, উনি যেটা বলেছেন যে জামাতের কাছে তাদের হোয়াটএভার, ওইটা সে শিবির, ওইটা পরে বলবে সে। জামাতের সাথে এনসিপি যেহেতু গেছে, জামাত আপনার এনসিপির যে তরুণ ভোটারগুলা আমাদের চতুর্দিকে আশেপাশে, যেটা আমার এই যে শরীফ ভাই উনি বলেছেন, দ্যাট ইজ ভেরি ট্রু, কারণ তাদেরকে তারা পছন্দ করেনি, তাদেরকে তারা ভোট দেয়নি। কেন? তারা যদি নিজের মতন থাকতো, স্বতন্ত্র, আমি আপনাকে মানে বলতে পারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আরো বেটার তারা করতো। তাদেরকে নিয়ে আমরা আশা করি, কারণ তারা তো তরুণ দল, তরুণের উদ্যম
আমাদের যে অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে একটা রাষ্ট্র বিনির্মাণ করে। তবে আমার বোন যে বলেছে, এনসিপির বোন, যে তারা ক্ষমতাকে প্রশ্ন করে, তাহলে আমি তাকে প্রশ্ন করি যে তাদের যেই উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির যে অভিযোগ, তাদের যে ছাত্র উপদেষ্টার এপিএস, পিএস এবং আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে তাদের কি সে প্রশ্ন করেছে? ওনারা আমাদেরকে প্রশ্ন করুক, আমরা তো উত্তর দেই। তো ওনার দলের ভিতরে এই 1 বছরের যেই একটা সময়, কম বেশি 1 বছরের একটু বেশি, তো সেই প্রশ্নটাও করবেন। কারণ কি, ওখান থেকেই তৈরি হয় যে আপনার অ্যাকাউন্টেবিলিটি, ওখান থেকেই তৈরি হয় আপনার বিশ্বাসযোগ্যতা, ওখান থেকেই তৈরি হবে আপনি রাজনীতিতে 50 বছর থাকবেন না 5 দিন থাকবেন নাকি 5 বছর থাকবেন। অন্যদিকে তাকিয়ে দেখেন না যে অন্যান্য আমাদের মতন যারা আমরা, কিংবা আরো যারা রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দল আওয়ামী লীগ আজকে কোথায় গেল? অনেক বড় দল না? ভুল করেছে না? ভুল করেছে, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, বড় কঠিন প্রায়শ্চিত্ত সেটা। আমার মনে হয় যে শুধু আরেকটা কথা আমার মনে হয় না, উনি আরেকটা কথা বলেছেন তারেক রহমান সাহেবকে নিয়ে, উনি যেই কথাটা বলেছেন, আমার কাছে এটা মনে হয় কি যে তারেক রহমান সাহেব যেহেতু একটা দলের প্রধান, হ্যাঁ, এখন রাজনৈতিক একটা দল হিসেবে 2টো আসন থেকে যেহেতু উনি জিতেছেন, একটা ওভারওয়েলমিং একটা উইন, তো সেখানে আমরা তো চাইবো যে উনি, কিংবা ইট ইজ আন্ডারস্টুড এবং অ্যান্টিসিপেশন পারসেপশনও সেটাই, যে উনি আমাদের দলটা যখন একটা গভর্নমেন্ট ফর্ম করবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের। তো এটা নিয়ে এত আপনার খুব মানে সমালোচনা করবার পত্রিকা শিরোনামের কথা বলেছেন, না সেটা আমি সেটাই বলছি যে আর আরেকটা জিনিস, আর একটা কথা খালি একটু আমার বলতে হবে যে দেখেন, আমি তো জয়ের কথা বলেছি, যে আপনি যখন বলছেন বারবার বিএনপি এতটা আসন পেয়েছে, তো কয়েকটা ল অ্যান্ড অর্ডার যারা মেনটেন করেছেন, যদিও ফ্লুইড ছিল, 18 মাসে ল অ্যান্ড অর্ডার খুব ভালো ছিল, এটা আমরা বলবো না, যাই হোক, অস্ত্র উদ্ধার থেকে শুরু করে, তারপরও ইন্টারিম গভর্নমেন্টকে আজকের এই নির্বাচনের ফলে আমরা যে এখানে বসে কথা বলছি, এটার জন্য তারা ধন্যবাদ পায়, ইন্টারিম গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন। ছোটখাটো ভুলভ্রান্তি, ভুল ত্রুটি থাকুক, আর সেনাবাহিনীর যে ভূমিকা, সেটা তো অত্যন্ত একটা পজিটিভ, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর, এবং পুলিশের ভূমিকাটা হয়তো আরেকটু বেটার হতে পারতো। পাশাপাশি আপনাদেরকে আমরা ধন্যবাদ দিই, আপনাদের মতন গণমাধ্যম কর্মী না হলে এই সত্যিকারের যে রেজাল্ট, সেটা মানুষের সামনে তুলে ধরা, এটা আমার মনে হয় কঠিন হতো। আর সহিংসতা হ্যাঁ কম হয়েছে এবার নির্বাচনে, আর আওয়ামী লীগ অদৃশ্য হয়ে যায়নি, তারা আছে, তবে এইবার তাদের কালো টাকা কিংবা পেশি শক্তি কিংবা কনস্পিরেসি কিংবা নীল নকশা কিছুই বাংলাদেশের জনগণের সামনে কর্পূরের মতো উড়ে গেছে। জি, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মনি অনেকগুলো কথাই বলেছেন এবং যেগুলো সরাসরি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন এনসিপির দিকে। মনিরা শারমিন নিশ্চয়ই সেগুলো উত্তর দেবেন। একটা বিরতির পর আমরা ফিরছি আবারও। দেখছেন বাংলাদেশ ইলেকশন, আমাদের সাথেই থাকুন। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা এবং আমরা আছি সেই গণনার সবশেষ খবর এবং বিশ্লেষণ নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনে শেষ ঘন্টার এই আয়োজন চলছে। আমাদের সঙ্গে আছেন যথারীতি 5 জন অতিথি, তাদের সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি এবং সবশেষ বিএনপি সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি অনেকগুলো প্রশ্ন তুলেছেন, কথা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন এবং যেগুলো সরাসরি আসলে আমাদের সঙ্গে যেহেতু এনসিপির প্রতিনিধি আছেন মনিরা শারমিন যুগ্ম আহ্বায়ক, আপনি নিশ্চয়ই সেগুলোর উত্তর দেবেন। মনিরা শারমিন, এখন বলবো? জি প্লিজ। আচ্ছা, একটা অসুবিধা হচ্ছে, আমি শরীফুল ভাইয়ের উত্তর করলাম কিন্তু আবার আপা আবার প্রশ্ন করলেন, আবার হ্যাঁ আমার মনে হয় যে শরীফুল ভাইটা আমরা ভুলে যাই, আপাতত ড্রপ করি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি একটু আবার শরীফুল ভাইয়ের কয়েকটা জিনিস একটু আমি বলি। সেটা হচ্ছে যে হাসিনা বন্দুক নিয়ে নামে নাই, তারপরে আসাদুজ্জামান কামাল বন্দুক নিয়ে নামে নাই, কিন্তু তাদের একটা মানে তাদের ব্যাপারে যখন এই ধরনের মানে বন্দুক নিয়ে না নামলেও তাদের উপরে যে একটা তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, তিনি আসলে বিচারের মাত্রার কথা বলেছেন। কিন্তু দেখেন, এই যে এখানে আমি বলতে চাই যে এই কথাগুলো তো আসলে সাধারণ মানুষ শুনছে,
বন্দুক নিয়ে না নামলেও কিন্তু যখন একটা মাস্টার প্ল্যান করে তারা কিন্তু আসলে সমানভাবে তবে আমার মনে হয় যে আমরা এই প্রসঙ্গে আর আমি বলেছি না যে যাই। তারা হ্যাঁ। যেহেতু রাষ্ট্রের দায়িত্বে ছিল, জি। সুতরাং অবশ্যই তারা শুধুমাত্র অপরাধ দায়িত্ব না, কিন্তু শুধুমাত্র একই- দায়িত্ব না, হ্যাঁ, এবং আমি একটা এই master প্রসঙ্গে plan order বলতে করেছে, চাই যে order এটা করেছে, বিচার exactly, হয়ে গেছে। নির্দেশনা, কিন্তু হ্যাঁ, আইজি জি। আইজিও তো একই রকমের অপরাধ করেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা আপনি একটু তাকে শুনছি কেন রাষ্ট্রপতি মনিরা করবেন? শারমিনের কাছ আমাকে থেকে। তবে আমার মনে হয় জায়গাটাই। এই প্রসঙ্গে আমরা খুব বেশি কথা বলতে চাই না, কারণ এটা রায় হয়ে গিয়েছে, জি। বিচার হয়ে গেছে, আমাদের সঙ্গে আইনজীবীও আছেন। So হ্যাঁ, আমরা সেটাই- একটু যদি অন্যান্য বিষয়গুলোতে যাই, যেটা এনসিপির কাছে, যেটা ফাইমেন জি, হাসিন জি, মুন্নি জি। যে প্রশ্নটা হ্যাঁ, করেছেন, আমি আপনাদের সব উপদেষ্টাদের প্রশ্নের- আমি সব প্রশ্ন- প্রশ্নের জি। উত্তর দিব। হ্যাঁ, দেখেন, প্রথমত বিএনপির একটা মানে আমরা যতদিন ধরে আসলে বিএনপির সাথে টকশো করছি, বিএনপির একটা চিরাচরিত অভ্যাস হচ্ছে এনসিপিকে কেমন করে জামাত বানানো যায়, এবং এই ন্যারেটিভটা তারা আসলে সুন্দর করে জনসম্মুখে বলতে পছন্দ করে। কিন্তু মানে এটার বিপক্ষে আমরা যতবারই আসলে কাউন্টার দেই, ওনারা কোনোভাবে এটা ওনাদের মানে কর্ণগোচর হয় না। না, কারণ হচ্ছে যে আসলে যেহেতু আপনারা নির্বাচন করেছেন একসাথে, স্বাভাবিকভাবে এটা আসলে আপনাদের দিকে আসবে। না, আসে। নির্বাচন তো আসলে আমি খুবই মজা লাগে আসলে। দেখেন, ন্যারেটিভের খেলা হচ্ছে এইটাই যে ধরেন মানে আমার মনে হয়েছে যে এই এনসিপি জামাতের এই জোটটা বা এই নির্বাচনী সমঝোতা পৃথিবীর একটা অভূতপূর্ব বিষয়, যে পৃথিবীতে কখনোই কোনো রাজনৈতিক দল এই সমঝোতায় যায় নাই, এবং বিএনপিও কখনো জামাতের সাথে কোনো জোট করে নাই, এবং এই এনসিপি এবং জামাতের জোটটাই হচ্ছে পৃথিবীতে একমাত্র জোট যেটি আসলে নির্বাচনী একটা জোট। হ্যাঁ, এরকমই আমার আসলে ঠাওর হয়েছে যখন মানে যতদিন ধরে আসলে এই আলোচনাটা করছি, এবং দীর্ঘ একটা দিন আমরা আসলে এই আলোচনাটা করেছি। এখন এটা নিয়ে আসলে আমার বিশেষ কিছু বলবার নাই, ন্যারেটিভ আসলে তারা যেভাবে করে দিতে চায় সেভাবে করেই দেন, কিন্তু মানুষ আসলে কিভাবে করে আসলে কার প্রতি কেমন দৃষ্টিভঙ্গি সেটা মানুষ বিচার করবে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এই যে ছাত্র উপদেষ্টা, দেখেন আরেকটা ন্যারেটিভের খেলা। এই যে ছাত্র উপদেষ্টা, এবং একটা বড় সময় ধরে আমাদের প্রমাণ করতে হয়েছে যে এনসিপি কোনোভাবেই কিংস পার্টি না, এনসিপি কোনোভাবেই সরকারের অংশ না। কারণ দেখেন, যে ছাত্র উপদেষ্টার কথা ওনারা বারবার করে বলেন এবং তাদের দুর্নীতির কথা বলেন, আমরা যে ছাত্র উপদেষ্টার কথা বলেন ওনারা, তারা যখন সরকারে ছিল, যখন তারা এনসিপির সাথে কোনোই সম্পর্ক ছিল না, তখন আমরা বলেছি যে ছাত্র উপদেষ্টা কেন, যে কোনো মানুষের মানে এখানে ছাত্র উপদেষ্টা কেন, যে কোনো উপদেষ্টার বিরুদ্ধে যেভাবে করে যদি দুর্নীতির অভিযোগ আসে, তাহলে যেভাবে করে প্রচলিত আইনে তাদের বিচার হওয়া সম্ভব, সেই জায়গা থেকে আপনারা বিচার করেন। সেখানে যদি এনসিপি কোনো তদবির করতে যায় বা তাদের সেই বিচারিক প্রক্রিয়ায় কোনোভাবে কোনো বাধাগ্রস্ত করতে চায়, তখন বলবেন যে না, ঠিক আছে, তাহলে এনসিপি তাদের এই দোষগুলো লুকোতে চাচ্ছে। এখন আমরা তো উই আর ভেরি ওপেন, এবং আমার মনে হয় আমাদের যে উপদেষ্টা ছিলেন, সাবেক যে উপদেষ্টারা ছিলেন, তাদের ব্যাপারে তারাও খুব খুব ওপেন, যে তাদের বিরুদ্ধে যা অভিযোগ আছে সেগুলো আসলে প্রচলিত তথ্য প্রমাণের ভিত্তিতে, আসলে প্রচলিত যে আইন, সেই আইনের মধ্যে যদি বিচার মানে তদন্ত সাপেক্ষে তাদের যদি বিচারের জায়গায় সাব্যস্ত হয়, তাহলে তাদের বিচার হবে। এটা খুবই সিম্পল একটা বিষয়। কিন্তু বারবার করে যে মানে এই যে একটা ফ্রেমিং, মিডিয়া ফ্রেমিং, এবং তারা এই কথাটা বলতে খুবই পছন্দ করে, এবং আমিও এটার উত্তর বারবার করে দিতে পছন্দ করি, কারণ উই আর ভেরি ওপেন টু দ্যাট। হ্যাঁ, তো এইটা একটা বিষয়। এবং আরেকটা বিষয়, দেখেন এই যে আমরা আসলে আপনি একটা প্রশ্ন একটু আগে করেছিলেন, তখন আমার মনে হয়েছে যে এই প্রশ্নের উত্তরটা এখন একটু দিতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে এই যে তরুণ যারা রাজনীতিবিদ, যারা আসলে তরুণ সাংসদ, যারা এবার সংসদে যাবেন এবং সংসদে গিয়ে তারা আসলে কি পরিবর্তন করতে চাইবেন, আমার মনে হয় যে তারা আসলে যেটা পরিবর্তন করতে চাইবেন, যে ভবিষ্যতে আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ঋণ খেলাপি এবং অতিথি পাখিদের সংসদে যাওয়া তারা রুদ্ধ করবে। এটি তারা একটা বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন বাংলাদেশে আনবে। এবং তারা আরও পরিবর্তন আনবে যে ব্যাংক দখল করে, মানে বেগমপাড়ায় যে অর্থ লোপাট করে তারা যে সেখানে বাড়িঘর কেনে, সেটা তারা বন্ধ করবার চেষ্টা করবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা হচ্ছে বন্ধ করার চেষ্টা করবে, সেটা হচ্ছে, এবং দে আর ভেরি কমিটেড টু দ্যাট, যে এই বালু খেকো, বন খেকো এবং নদী দখলকারী তারা যেন কোনোভাবেই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে না পারে, এবং সামাজিকভাবে তারা যাতে বয়কট, সাধারণ মানুষ যাতে তাদের বয়কট করে, এই বিষয়গুলোতে তারা একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে আমি মনে করি। না, নিশ্চয়ই এটা আসলে আমাদের প্রত্যাশা, যেটাতে আসলে দেশ ও জাতির উপকার হবে, সেটা তো আমরা সবাই চাইবই। আসিফ শাহান অনেকক্ষণ হলেই শুনছিলেন সব রকম আলোচনা। আমার মনে হয় যে এখন আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, কিন্তু শেষে এসে কি এরকম মনে হচ্ছে কিনা যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদল হবে এবার? ধরুন যেটা হয়, পারস্পরিক দোষারোপ এবং
আমরা যদিও এটা নিয়ে আলোচনা করেছি প্রতিশোধ পরায়ণতা, বাট একই সাথে যেন 5 বছরের জন্য একটা প্রজেক্ট হিসেবে দেখা আমাদের অনেকের জন্যই, যে আচ্ছা আমি এই 5 বছর আছি ক্ষমতায়, সো আমি কি কি ব্যক্তি সুবিধা এখান থেকে পেতে পারি। এই পরিবর্তনটা এবার হবে কিনা আমরা প্রত্যাশা তো করছি, কিন্তু বাস্তবতা কি বলছে? দেখুন, এই কথার উত্তর আমি আসলে বহুবার বহু জায়গায় দিয়েছি, আবারও বলি, এই জিনিস কখনো অটোমেটিক্যালি চেঞ্জ হবে না। মানুষ, আমি সবসময় যেটা বলি যে পলিটিক্যাল অ্যাক্টররা রেশনাল অ্যাক্টর, তার একটাই মূল উদ্দেশ্য, বাকি সব কিছু ভুলে যান, তার একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে নির্বাচনে জিতে ক্ষমতা আসা। বাকি সে যা যা বলুক না কেন সেটা হচ্ছে গিয়ে বাই প্রোডাক্ট, মানে বাকি যাই বলুক না কেন। কারণ এইখানে খুব ইম্পর্টেন্ট যে আপনি দুইভাবে একটা রাষ্ট্র গঠন করতে পারেন। একটা রাষ্ট্র গঠন করতে পারেন হচ্ছে গিয়ে এইভাবে যে এসেনশিয়ালি ওই রাষ্ট্রে ভালো মানুষ চলে আসবে, সৎলোক চলে আসবে, তারা হচ্ছে গিয়ে শাসন চালাবে, তার ফলে রাষ্ট্র ভালোভাবে হবে। এইটা কোনোদিন কোনোভাবে সম্ভব না। বরং আপনার রাষ্ট্র গঠনের চেষ্টা হওয়া উচিত উল্টাটা, সবচেয়ে খারাপ লোকটাও যদি ক্ষমতায় আসে সে যেন ব্যবহার করে, সেই ক্ষমতাটা ব্যবহার করে কিছু করতে না পারে, সেই স্ট্রাকচারাল সেই ডিজাইন চেঞ্জটা আপনি করতে পারছেন কিনা সেটার উপরে। কারণ আপনি একজন ভালো লোকের উপরে ডিপেন্ড করলে সেই ভালো লোক কি 10 বছর, 15 বছর, 20 বছরে কবে আসবে, কতদিন ভালো থাকবে, আদৌ ভালো থাকতে পারবে কিনা, সেটার উপর ভিত্তি করে রাষ্ট্র চলতে থাকে না। যেখানে এই কারণে কথাগুলো বললাম যে আমি এই আশা করি না কোনো দিন যে রাজনৈতিক দলগুলো ভালো হয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে আমি আমার উইদিন আমার কনস্টিটিউশনে বলি, আমার এক্সিস্টিং রুলসে বলি, আমি এমন কোনো চেঞ্জ আনতে পারছি কিনা যেটা রাজনৈতিক দলকে এই ব্যবহারটা করতে বাধ্য করবে, সেইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি যদি সেইটা করতে পারি তাহলে যেটা হবে যে, দেখেন এসেনশিয়ালি আপনি যদি জানেন যে আমি অন্যায় করলে এটা আসলে কোনো কনসিকুয়েন্স নাই, তাহলে আপনার ইনসেন্টিভটা কি অন্যায় না করার? আপনি যদি জানেন যে আমি যে কোনো কিছু করে আমি বের হয়ে যেতে পারবো, আপনার তো কোনো ইনসেন্টিভই নেই একটা। আপনি যখনই, আমরা যেটা মানে ইনস্টিটিউশনের একটা অর্থ আছে, মানে পলিটিক্যাল সায়েন্স আমরা ইনস্টিটিউশনকে বলি, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হিউম্যান বিহেভিয়ারকে কনস্ট্রেইন করে, বাধা দেয়। এই বাধার জন্য যে রুলসগুলো আমরা তৈরি করব, এই রুলসগুলো তৈরি করলে যেটা হবে হচ্ছে কি, সেটা নতুনভাবে ইনসেন্টিভ ডিজাইন করবে। মানে এত বেশি বলার কারণটা হচ্ছে এরকম যে, এগেইন আমি আবারও সংস্কারের জায়গায় ফেরত যেতে চাই। এসেনশিয়ালি আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা, আপনি যেহেতু আমাকে প্রশ্নটা করলেন যে আদারওয়াইজ আমরা 2026 থেকে আমরা আবারও 91 সালে ফেরত যাব, এবং যদি আমরা 91 সালে ফেরত যে ওইখানেই থেমে যাই, তাহলে 91 ইনএভিটেবলি আরেকটা 2024 নিয়ে আসবে। যদি আমি সেটা আটকাতে চাই তাহলে আমাকে এই রুলস অফ দ্য গেম। অসংখ্য ধন্যবাদ আসিফ জাহান। সৈয়দ আব্দুল আজিজ, আমি আপনার কাছে খুব ছোট্ট করে যেটা জানতে চাবো, শেষ দিকে সময় না একেবারেই, যে ধরুন আপনি একজন সাধারণ নাগরিক, ভোটার হিসেবে আসলে আপনার প্রত্যাশাটা কি থাকবে এখন আপনার? 4 ডাইমেনশনের প্রত্যাশা আমি 4টা পয়েন্টে বলতে চাই। প্রথম প্রত্যাশা থাকবে একটা কার্যকর সংসদ, যেটা আমরা দেখিনি, আমি একেবারে টপে রাখতে চাই, সবকিছু ওখানে আলোচনা হবে, নীতি নির্ধারণী। দ্বিতীয় বিষয়টা থাকবে, আমি যেটা আগের কথায় একটা বলেছিলাম, মনে আপার ওটাকে একটু রেসপন্স করতে চাই। এটার কথার কথা না হোক, আমি মনে করি এই দেশটাকে পুনর্গঠন করতে হবে, মানে টিটিউড করা এবং রিকনস্ট্রাকশন। সেক্ষেত্রে আমি বলবো, আমি শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষাটাকে কার্যকরী। এক্ষেত্রে আমি বলবো দুটো পক্ষেরই আমরা দেখেছি খুব সুন্দর প্রস্তাব। উনি যেমন বলেছেন, ঠিক একইভাবে আমি বলবো যে জামাত এবং এনসিপি 36 পয়েন্ট একটা ইশতেহার দিয়েছিল এবং জামাত দিয়েছে। সুতরাং আমি বলবো এখানে একটা ক্রস কাটিং অ্যাপ্রোচ আসুক। উনি নিজেও কিন্তু বলেছেন, কিন্তু এখানে বলা একটা কথা, আর একটা হচ্ছে যে বাস্তবে যখন ক্ষমতায় যাবেন তখন তাদের মানে কাউকে বাতিল করে দেয় না, যেটা ভালোটা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। দুটার মধ্যে ক্রস কাটিং অ্যাপ্রোচ লাগবে। 3 নম্বর আমার প্রত্যাশা থাকবে এটা বিএনপির প্রতি। আমি বিএনপিকে এই ব্যাপারে একটু প্রশ্নবিদ্ধ করতে চাই। বিএনপি কি তার, এর আগেও আমি বারবার বলেছি, বিএনপি কি তার অরিজিন, তার পলিটিক্সের অরিজিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পলিটিক্স করছে? খুব কঠিন প্রশ্ন আমি তুলতে চাই। বিএনপির মূল ল্যান্ডস্কেপটা ছিল প্রো বাংলাদেশি। বিএনপি প্রথম এদেশে বিভাজিত একটা জাতিসত্তাকে জোর লাগিয়েছিল বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে এসে। বিএনপি প্রথম আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে। বিএনপি এই বাংলাদেশের, কিন্তু বর্তমান বিএনপির বয়ানের মধ্যে আমি কিন্তু উদ্বেগ প্রকাশ করেছি যে, আমি এটা বলেছি, ইজ বিএনপি ইজ আন্ডারগোয়িং থ্রু প্যারাডাইম শিফট, মানে আমি বলবো আইডিওলজিক্যাল পয়েন্টে। এখানে বিএনপিকে আমরা প্রশ্নের মধ্যে রাখতে চাই। 3 নম্বর বিষয়টা হচ্ছে, আমরা ইলেকশনের ফলাফল যেটাই হোক, এটাই শেষ নয়, এটার উপর অ্যানালিসিস হবে।
এখানে দুটো ইঞ্জিনিয়ারিং, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় আর একটা মিডিয়া ইঞ্জিনিয়ারিং। আমার ধারণা যারা ঘুমিয়েছিলেন সকালবেলা উঠে দর্শকরা এই ফলাফল দেখে কিন্তু তারা কিন্তু অনেকটাই তৃপ্ত হবেন আমার দৃষ্টিতে, আমি মনে করি। এই রেজাল্টটা আমি মনে করি স্বাভাবিক, এবং এটার মধ্যে কিন্তু আপনি যেটা তরুণদের প্রশ্ন তুলেছেন, আমি মনে করি না, তরুণদেরকে এইভাবে বিভাজন করা যাবে না। আপনি আমি যেটা মনে করি বলছেন যে নির্বাচনের যে ফলাফল যেন সব ফলাফল পক্ষ এবং মেনে যে নেয় ভোট এবং আসছে, সামনের দিকে তাকায়। যে ভোট আসছে এর মধ্যে সকলের অংশীদারিত্ব আছে। অসংখ্য ধন্যবাদ সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ। আমাদের একদমই সময় নেই। রেইনবো নেশনের মূল জিনিসটি হচ্ছে আপনি বিরোধী পক্ষকে এভাবে আপনি ছোট করবেন না, তাদেরকে সঙ্গে নেবেন, এটাই হচ্ছে আমার। আমরা নিশ্চয়ই সেটা প্রত্যাশা করি বিএনপির কাছ থেকেও, যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এর মধ্যে নির্বাচনে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আমাদের সঙ্গে ছিলেন। শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ধন্যবাদ আপনাকেও। এবং আমাদের এদিকে ছিলেন যারা মনিরা শারমিন, আসিফ শাহান এবং আব্দুল আজিজ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই ঘন্টার টানা 3 ঘন্টা আপনাদের সঙ্গে ছিলাম আমি ফয়সাল তিতুমি। যমুনা টেলিভিশনের নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন বাংলাদেশ ইলেকশনে। আপাতত বিদায় নিচ্ছি। নির্বাচনের নানা খবর নিয়ে তো থাকছেই, যমুনার সাথেই থাকবেন।